স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আর শুরুতেই জানিয়ে দেব আকেশ বশির গ্লাস সংবাদ শিরোনাম। খালাস পেলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া এটিএম আজহার। 11 শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং এর অভিযোগ জামায়াতের। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন ঘিরে নিরাপত্তার চাদরে পুরো সচিবালয়। জমায়েতের চেষ্টায় বাধা পুলিশের। দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। পুশ ইন চলছেই। সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে ঠেলে দেয়া হলো 53 জনকে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান। এবং 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। পাচার করা অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে জানালেন গভর্নর। এতক্ষণ দেখছিলেন আকিস বশির গ্লাস সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। 71-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। আদালত পর্যবেক্ষণে বলছে, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেয়া ছিল বিচারের নামে অবিচার। লঙ্ঘন হয়েছে ফৌজদারি দণ্ডবিধির রীতিনীতি। রায়কে ন্যায় বিচারের পক্ষে নজিরবিহীন আখ্যা দিয়েছেন আজহারের আইনজীবী। এদিকে এটিএম আজহারের খালাসের সংক্ষিপ্ত রায়ে সই করেছেন 7 বিচারপতি। এর ফলে এই মামলায় তার মুক্তিতে আর বাধা নেই। 2014 সালের 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ, যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামাত ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। গত 8 মে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করে আপিল বিভাগ। সর্বশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেয়া সিদ্ধান্ত নিয়ে জানায়, 71-এর মানবতা বিরোধী অপরাধ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজহারকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানানো হয়। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে, চলমান বিচারে এই রায় কোনো প্রভাব ফেলবে না। যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাবেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের সময়ে জামায়াতের 11 শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়, এমন অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন। এই মামলাগুলা ছিল বিচারের নামে, এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। এদিকে সমস্যা নিরসনে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সকাল থেকে সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। তৎপরতা দেখা যায়। এছাড়া গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আন্দোলনকারীরা সকালের দিকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। গতরাতে সচিবালয় এবং এর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে অবস্থান নিয়েছে। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব। আমরা অবস্থান ছাড়ব না। ভারত থেকে পুশ ইন ঘটনা থামছেই না। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে নারী শিশুসহ ভারতে আটকদের। এরই ধারাবাহিকতায় সকালে সাতক্ষীরা মেহেরপুর সীমান্ত দিয়ে 53 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। এদিকে কুড়িগ্রামে 14 জনকে পুশ ইন করার সময় বাধা দেয় বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। অন্যদিকে ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চালাচ্ছে ভারত। মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামে সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে পাঠায়। আটকরা জানায়, কাজের খোঁজে তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। আমার কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনে দিল্লি আনার পরে ওইটা নিয়ে এনেছে হাওড়া। ভোরবেলা আটক করে মুজিবনগর থানা হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের বাড়ি কোথায়, কিভাবে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে এখনো জানা যায়নি। এদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়ইবাড়ির সীমান্তে 14 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। পুশিনের চেষ্টা করা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। আমার স্টেট হইল আসাম। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার লো এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না। আমার লগে সাথী ভাই 14 জন মিলে আইনটা পার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। রাজশাহীতে একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিনের সংখ্যা বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ দিলে চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে 450-র বেশি লোককে পুশিন করেছে ভারত। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক। রোডম্যাপের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় বিএনপির আমির খসরু আরও বলেন, সংস্কারের বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, তবে সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হিসেবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। শেখ হাসিনার মতো বিচার করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে কিন্তু আপনি যতই আলোচনা করবেন যে দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে
তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার থাকে। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। এক বছরে 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর আগের বছরে শনাক্ত হয়েছিল 14,106টি লেনদেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIUর বার্ষিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপোর্টটি তুলে ধরেন সংগঠনের প্রধান AFM শাহিনুল ইসলাম। বলেন, 2023-24 অর্থ বছরে 114টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে 1,220টি তথ্য বিনিময় করেছে। এদিকে পাচারকারকরা অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলেও জানিয়েছে গভর্নর। আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে। অনেক এভিডেন্স আমরা পেয়েছি, সবগুলো হয়তো একসাথে করা হয় নাই। আমাদের 12টা-11টা যে জয়েন্ট ইনফরমেশন টিম, ইনভেস্টিগেশন টিম করা হয়েছে। সরকারের রাজস্ব আহরণের হার খুবই দুর্বল বলে দাবি করেছে সিপিডি। এই হারে রাজস্ব আহরণ হলে চলতি অর্থ বছরে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। অর্থনীতির চালচিত্র তুলে ধরতে রবিবার ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করে সিপিডি। লিখিত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন তারা। সিপিডির দাবি, এখন মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে, যার প্রভাব নিম্ন আয়ের মানুষের উপর পড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করার জন্য এই সময়ে এই পদক্ষেপ কি না সে ব্যাপারেও প্রশ্ন তুলে সিপিডি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় হয়েছে বলেও জানায় সংস্থাটি। মিষ্টি প্রেমীদের জন্য মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে ICCB হেরিটেজ সুইটস। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ICCBর চিফ অপারেটিং অফিসার MM জসিমউদ্দিন জানান, এখানে শুধু মিষ্টি নয়, বরং মিষ্টি প্রেমীরা পাবেন মোঘল আমলের রাজকীয় আতিথেয়তা এবং স্বাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, এখানে প্রতিটি মিষ্টি তৈরি হয়েছে প্রথাগত রেসিপি এবং উৎকৃষ্ট উপকরণে, যাতে পুরনো দিনের স্বাদ ও গুণ বজায় থাকে। এছাড়া মিষ্টির দামও রাখা হয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও 81 জন নিহত হয়েছেন। সোমবার শুধু গাজা সিটিতেই প্রাণ গেছে 53 ফিলিস্তিনের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাস সম্মত হলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে বন্দি মুক্তির বিনিময়ে হামাস রাজি হয়নি বলে জানান স্টিভ। এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ভিজিট করুন DBC News TV, এছাড়া ভিজিট করুন DBC News এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।